নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব সমরেশ মজুমদারের লেখা একটি টানটান আকর্ষণীয় ছোট গল্প। গল্পের রহস্য ভেদ হবে গল্পের শেষে। শুনতে থাকুন আজকের গল্প, ফুলের মধ্যে সাপ। রাস্তাটা যেখানে ঘোড়ার নালের মতো বাঁক মেরেছে, সেখানে পৌঁছে মুখ জুড়িয়ে গেল অশ্বিনীর। আরে কত লোক! যেদিকে তাকাও গিজগিজ করছে। টুরিস্ট বাসগুলো এখনো আসছে, আর মানুষগুলো লাফিয়ে নামছে বালির উপরে। এত বড় বালির চর এখন ভরভরন্ত। শীত শুরু রবিবারে ভিড় হয়ই, কিন্তু এত মানুষ কল্পনা করেনি অশ্বিনী। এখন মাত্র 9টা বাজে। একটু আগে ভোঁ বেজেছে। অন্তত ঘন্টা 5 সময় আছে হাতে। 5টা খদ্দের বধ করতে পারলে 50 টাকা। তার 20 টাকা যাবে বিনোদ মাইতির দোকানে। মেয়েটা আজও চেঁচিয়ে গেছে। অনেক বাকি হয়ে আছে খাতায়। 20 টাকা দিতে হবে রাবণের গোষ্ঠীর পেট ভরাতে, আর 10 টাকায় সন্ধ্যেবেলায় ফুর্তি। 50 টাকা রোজ হলে তো ভরতে যেত সে। ছুটির দিন কিংবা রবিবারে যদি 10 ক্রোশের মধ্যে কোনো হাঁচি না পড়ে তো জমে গেল। নইলে 10 টাকা আয় করতে লাল সুতো বেরিয়ে যায়। পিচের রাস্তা ছেড়ে মালির চরে নেমে গেল অশ্বিনী। এখন যারা জলে নেমেছে তারা ওর খদ্দের নয়। একটু রয়ে শোয়ে আরাম করে যারা হাঁটু জলে স্নানে নামে তাদের জন্য 10:30 পর্যন্ত অপেক্ষা করে অশ্বিনী। তারপর হোটেলে হোটেলে খদ্দের খুঁজতে হয়। সেই সব সাহেব মেমেরা যারা সমুদ্র দেখতে আসেন অথচ স্নান করেন শাওয়ারের তলায়, তাদের ম্যাসাজ করতে পারলে দিনটা ভালো যায়। মাঝারি কাঠের বাক্সটায় শিশি আছে 4টে, 3 রকমের তেল আর একটায় আতর, আছে ছোট তোয়ালে এবং আয়না। 30 টাকার এই সম্পত্তিতে বেশ চলে যায়। অশ্বিনী চারপাশে তাকালো। লম্বা রোগা শরীরটার সবকটা হাড় গোনা যায়। নীল হাফ প্যান্টের উপর নীল গেঞ্জি। দাড়িটা কামায় রোজ, মিড়ি খায় না, ওতে বড় মানুষদের কষ্ট হয়। বায়ুটা শরীরে থেকে যায়, কিন্তু খৈনি খায়। এই সময় একটা অ্যাম্বাসাডার এসে দাঁড়ালো। লক্ষ্য করলো অশ্বিনী। বেশ মোটা 3 জন নামলো গাড়ি থেকে। একজন মহিলা আর 2 জন পুরুষ। পুরুষ দুটো শরীরে ধুতির উপরে গেঞ্জি আর তোয়ালে। অশ্বিনীর চোখ ছোট হয়ে গেল। এরা ঝটপট জলে নামবে না। ড্রাইভার একটা বড় শতরঞ্চি নিয়ে সামনে সামনে হাঁটছে। ভিড় থেকে সামান্য দূরে সেটাকে বালির উপর বিছিয়ে বসলো ওরা। সকালবেলায় ঢেউয়ের তেজ বিষ ঝাড়া সাপের মতন। রাত্রের ফোঁসফোঁসানি এখন নেই। অশ্বিনী সমুদ্রের দিকে তাকালো। তারপর ধীরে ধীরে নলটার সামনে গিয়ে অভ্যস্ত গলায় বলল, ম্যাসাজ সাপ, ম্যাসাজ। সবচেয়ে মোটা লোকটা তখন হিন্দিতে জ্ঞান দিচ্ছিল। এখানে নামলে সোজা তুমি অস্ট্রেলিয়ায় চলে যেতে পারো, তবে এর চেয়ে ভালো বীজ হলো গোপালপুরে। অশ্বিনী আবার বলল, ম্যাসাজ সাপ, ম্যাসাজ। এবার মোটা লোকটা তার দিকে ঘাড় ফেরালো। কি চাই তোমার? কাছে এগিয়ে গেল অশ্বিনী। ম্যাসাজ করে দেব সাপ, ইন্ডিয়ান স্টাইল, আমেরিকান স্টাইল। এমন ম্যাসাজ আর কেউ করতে পারে না। আপনার আরাম হবে, খিদে পাবে, রাত্রে ঘুম আসবে, কাজ করতে উৎসাহ আসবে। পা থেকে মাথা 10 মিনিট 2 টাকা, আধ ঘন্টা 5 টাকা, 1 ঘন্টা 10। একবার ট্রাই দেবেন সাব। মোটা লোকটা তার সঙ্গিনীর দিকে তাকালো। ম্যাসাজ করালে মন্দ হয় না, কি বলো? দ্বিতীয় পুরুষটি বলল, আমার হাসি পায়, বহুত কাতুকুতু লাগে। অশ্বিনী ততক্ষণে হাঁটু মুড়ে বসেছে। স্যার, ম্যাসাজ হলো সবচেয়ে সেরা ব্যায়াম।
আপনি ব্যায়াম করছেন, অথচ আপনাকে এক ফোঁটা পরিশ্রম করতে হচ্ছে না। আমার ম্যাসাজ নিয়ে জলে নামুন, দেখবেন আরাম কাকে বলে। সিলভার জুবিলি এক্সপিরিয়েন্স আপ। বলতে বলতে বাক্সর ডালা খুলে ফেলল সে। 8 ঘন্টা 2 টাকা। মোটা লোকটা মাথা নাড়ল। মরে যাব সাব, ফিক্সড রেট, এর নিচে পোষায় না। अरे थोड़ा तो कंसेशन करो। ठीक है, 4 रुपया। মৌনিটা হাত ছাড়া করতে চাইল না অশ্বিনী। গেঞ্জি খুলিয়ে লোকটাকে শোয়ালো সে। বিশাল থলথলে চেহারা দেখে তার আরাম হলো। আঙুলে বেশি জোর দিতে হবে না। খানিকটা তেল পিঠে উপর করে ঢেলে বলল, সাহেবের মনে হচ্ছে পেটে খুব বাতাস হয়। মোটা লোকটা কিছু বলবার আগে সঙ্গিনী মাথা নাড়ল। হ্যাঁ, হজম হয় না ভালো না, সব মেরামত করে দিচ্ছি। তবে একটা কথা, কাউকে বলবেন না, অশ্বিনী 4 টাকায় শরীরে হাত দিয়েছে। এবার আঙুল চলছিল তার। মোটা লোকটা উপর হয়ে শুয়ে বলল, আউর দাবাও। অশ্বিনী বলল, হবে সাব, আস্তে আস্তে জোরে, প্রথমে তো আলাপ সারতে হবে, ঝালা আসবে সব শেষে। আপনিও করিয়ে দেখুন না সাব। দ্বিতীয় লোকটি মাথা নাড়ল। নেই, এসব আমার পছন্দ হয় না। তারা চলো আমরা একটু ঘুরে আসি, এই কালা তো এখানে 8 ঘন্টা শুয়ে থাকবে। মোটা লোকটা সঙ্গে সঙ্গে আপত্তি জানালো। আরে কোথায় যাচ্ছ তোমরা? তারা বলল, হাতি জি। মোটা লোকটা আবার বালিতে মুখ গুজল। 8 ঘন্টা পরে যখন হাত থামালো অশ্বিনী, তখন লোকটা ঘুমুচ্ছে। দ্বিতীয় লোকটা আর সঙ্গিনী এখনো ফেরেনি। অনেক কষ্টে 4 টাকা আদায় করে আবার হাঁটতে শুরু করলো সে। 11টা নাগাদ মাত্র 9 টাকা রোজগার হলো অশ্বিনীর। দিনটার গতিক সুবিধের নয়। গ্রামে ফেরার মুখে দোকানদারকে 20টা টাকা আজ দিতেই হবে। ঝাউবনের দিকে এগিয়ে গেল সে। আজকালকার ছেলে ছোকরারা কিছুতেই ম্যাসাজ করায় না। যত দিন যাচ্ছে ততই খদ্দের কমছে। মধ্যবয়সী মানুষ ছাড়া কেউ আর তাকে পাত্তা দেয় না। এবার হোটেলগুলিতে টহল মারতে হয়, কিন্তু ওখানে খদ্দের পেলে বিহারাগুলো কমিশন খায়। অবশ্য তেমন খদ্দের পেলে কোনো লোকসান নেই। এই সময় লোকটাকে দেখতে পেল সে। কোট প্যান্ট পরা, টাই আছে গলায়, আর মাথায় বারান্দা টুপি। চুরুট খেতে খেতে লোকটা তাকেই লক্ষ্য করছে। এরা তার খদ্দের নয়, সমুদ্র দেখতে এসেছে, এখানে কোট প্যান্ট খুলে ম্যাসাজ করাবে না। অশ্বিনী দেখল দুটো সাহেব যেন প্রায় উদম হয়ে মালিতে শুয়ে রোদ পোয়াচ্ছে। এদের যদি রাজি করানো যায় তাহলে দাওটা মোটা হতে পারে। অশ্বিনী কাছে গিয়ে দাঁড়ালো। ম্যাসাজ সাব, ম্যাসাজ। লোকটা হাত নাড়ল। নো ম্যাসাজ, উই ডোন্ট নিউ ইট। শেষ কথাটা বোঝার উপায় ছিল না, কিন্তু প্রথমটা থেকে অর্থ ধরতে পারল অশ্বিনী। গাছগুলোর দিকে তাকালো সে। জোড়ায় জোড়ায় বসে সমুদ্র দেখছে। ওখানে গিয়ে কোনো লাভ হবে না। ফিরে আসছিল। এই সময় লোকটা ডাকলো, এই। বারান্দা টুপি সাহেবটার মুখে চুরুট। অশ্বিনী দ্রুত কাছে গেল। ইয়েস সাব। ম্যাসাজ করো? ইয়েস সাব, সিলভার জুবিলি ইয়ার সাব। আমার মতো ম্যাসাজ এখানে কেউ করতে পারে না। তাই নাকি? এসো আমার সঙ্গে। পুলকিত হলো অশ্বিনী। সাহেব একবারও জিজ্ঞাসা করলো না তার দক্ষিণা কত। 8 ঘন্টার জন্য 15 টাকা বললে কেমন হয়? অশ্বিনী মনে মনে হিসেব করতে লাগলো। ক্রমশ সে সাহেবের পেছন পেছন মালিয়াড়ি ছেড়ে পিচের রাস্তায় উঠে এলো। সাহেব কোনো কথা বলছেন না, এমনকি সে যে পেছন পেছন আসছে তাও লক্ষ্য করছেন না। অশ্বিনী খুশি হলো। এইসব মানুষই মেজাজি হয়, টাকা দেওয়ার সময় আঙুলে বাদ ধরে না। কিন্তু সাহেব যাচ্ছে কোথায়? অশ্বিনীর বুক ছ্যাঁত করে উঠল।
ওই হোটেলে তাদের ঢোকা নিষেধ। তাদের মানে যে কোনো ফিরিওলার। তার কাজটা কি সেটা না বোঝাই ওরা ওকে ফিরিওলার তলে ফেলেছে। যদি সে ভেতরে ঢুকতেই না পায় তাহলে সাহেবের কাজটা করবে কিভাবে? অশ্বিনী ছুটে গিয়ে সাহেবের পাশে দাঁড়ালো। সাব, আপনি কি ওই হোটেলে যাচ্ছেন? আমাদের ওখানে ঢোকা নিষেধ করেছে। কেন? সবাই এসে ট্যুরিস্টদের খুব বিরক্ত করে তো, তাই। ও, তুমি তো আর বিরক্ত করছো না। সাহেব এগিয়ে গেলেন। যথারীতি হোটেলের গেটে তাকে আটকে দিল। তারপর বাক্সটা খপ করে ধরে দারোয়ান বলল, এই, কাহা যাতা হ্যায়? সাহেব ঘুরে দাঁড়ালেন। ওকে আমার দরকার, ছেড়ে দাও। দারোয়ানও জানালো, ওকার লোগো কো अंदर जाना माना है साहब। সাহেব বললেন, একে চিনে রাখো, তেমন কিছু হলে তো ধরতেই পারবে। দ্বিতীয়বার বাধা পেল কাউন্টারে। সাহেব হেসে বললেন, আমি নিয়ে যাচ্ছি। যে ছেলেটি ম্যাসাজ করে তাকে নিয়ে আসিনি বলে প্রবলেম হয়েছে। আপনারা একে তো চেনেন? কাউন্টারের লোকটি মাথা নাড়ল। হ্যাঁ। সাহেব ইঙ্গিত করল তাকে অনুসরণ করতে। হোটেলের বড় বাড়িতে সাহেব ওঠেননি। অশ্বিনীর মন কুলকুলিয়ে উঠল। আহ, মা কালী, জগদম্বা, তোমার কৃপা গো। ওই যে পেছনের দিকের বাগানে যেখানে সাহেব যাচ্ছে সেখানে যে কটেজগুলো আছে তাতে শুধু বড় লোকেদের বড় লোক থাকে। বাগানে বেশ ফুল ফুটেছে, মৌমাছি উড়ছে, গন্ধ ছড়িয়েছে খুব। অশ্বিনীর হৃদয় প্রফুল্ল হলো। কটেজে ঢুকে মেল বাজালেন সাহেব। তখনই জানালায় একটি মুখ, এবং তারপর দরজা খুলে গেল। ওহ ডিয়ার, তুমি আমাকে ফেলে কোথায় চলে গেলে? আমার খুব কষ্ট হচ্ছিল। মেম সাহেবের কানের কাছে ঠোঁট কষে আদর করলেন সাহেব। একটু কষ্ট না হলে তুমি তো আমাকে বেশি ভালোবাসবে না ডার্লিং? মাই লিটিল মুনিয়া সোনা। দু হাতে সাহেবকে জড়িয়ে ধরতে গিয়ে মেম সাহেব অশ্বিনীকে দেখতে পেলেন। এ কে? কি বলো তো? কাল সারাদিন বলছিলে শরীরটা যত্ন নিতে পারছো না এখানে এসে। তা আজ সি বিচে এই লোকটাকে দেখলাম ম্যাসাজ করতে। বিউটিফুল। ওর আঙুলগুলো যেন সারা শরীরে হারমোনিয়ামে রিড বাজায়। দুটো লোক তো ঘুমিয়ে পড়লো আমার সামনে। হি ক্যান হেল্প ইউ। অশ্বিনী বিগলিত। এমন করে কেউ কখনো তার প্রশংসা করেনি। এবার থেকে খদ্দের ধরবার সময় হারমোনিয়ামের ব্যাপারটা বলতে হবে। মেম সাহেব তার দিকে তাকিয়ে আছে। এমন সুন্দর শরীর সে কোনো দিন দেখেনি। 25 বছরে অনেক শরীর সে দেখেছে, বুড়ি যুবতী অনেকের। শরীরের ম্যাসাজ করেছে, কিন্তু এ যেন সাক্ষাৎ সরস্বতী। আহা! সচকিত হয়ে সে মাথায় হাত ছোঁয়াল। আমার মতো ম্যাসাজ কেউ করতে পারবে না মেম সাহেব। ইন্ডিয়ান স্টাইল, আমেরিকান স্টাইল। আপনার আরাম হবে, খিদে পাবে, রাতে ঘুম আসবে। কথাটা শোনা মাত্র মেম সাহেব খিলখিলিয়ে হাসলেন। জি, ও হানি, ইউ আর সো সুইট। সাহেবকে একটু আদর করে মেম সাহেব বললেন, ওকে বলো সাবান দিয়ে ভালো করে হাত ওয়াশ করতে, আমি রেডি হয়ে নিচ্ছি। সাহেব দেখিয়ে দিলেন কোথায় কোথায় বেসিন, কোথায় সাবান। এরকম পিটপিটানি কারোর কারোর থাকে, এসব ধরতে নেই। পরিষ্কার হয়ে মাংসটা নিয়ে মেম সাহেবের ঘরের সামনে দাঁড়ালো অশ্বিনী। টাকা পয়সার কোনো কথা এখনো পর্যন্ত হয়নি। নিজেকে শাসন করলো সে। অত লোক বড় খারাপ। মেম সাহেবের পোশাক দেখেই বোঝা যায় পয়সা এদের হাতের ময়লা। না চাইলেও হয়তো যা পাওয়া যাবে তা কল্পনার বাইরে। সাহেব তাকে ভেতরে ডাকলো। দম বন্ধ হয়ে গেল অশ্বিনীর। এ কি দেখছে সে? এত সুন্দরী কোনো মেয়ে হয়? অশ্বিনী জানে ওটাকে বিকিনি বলে। লাল আঁটো দুটো কাপড় মাখনের মতো শরীরে চেপে বসে আছে।
তাকালে দৃষ্টি পিছলে যায়। কুলের উপর একটা বালিশ নিয়ে মেম সাহেব ঘাড়ের উপর সাপের মতো লুটিয়ে থাকা চুলগুলো নিয়ে খেলা করছিলেন। মুখের মধ্যে বাতাস ছিল না অশ্বিনীর। তার শরীর ঝিমঝিম করতে লাগলো। সাহেব একটা সোফায় বসেছিলেন। কি দিয়ে তুমি ম্যাসাজ করবে দেখি? উবু হয়ে বসে কাঁপা হাতে মাংসটা করলো অশ্বিনী। শিশিগুলো এবং তোয়ালে দেখালো। সঙ্গে সঙ্গে মেম সাহেব নাক কুচকে পড়লেন, নট দ্যাট টাওয়েল। ইস, তেল চিটচিটে হয়ে গেছে। তুমি এই টাওয়েল ইউজ করবে। হাত বাড়িয়ে তোয়ালে তুলে ছুঁড়ে দিলেন মেম সাহেব। সাহেব জিজ্ঞাসা করল, ওটা কিসের তেল দেখি? শিশিগুলো একে একে তুলে ধরল অশ্বিনী। একটা তেল সে নিজে যত্ন করে বানায়, এতে হাড় শক্ত হয়। কথাটা শুনে মেম সাহেব শিশিটা নিয়ে নাকের কাছে তুললেন। নট ব্যাড স্মেল। শুরু করো। প্রথমে কি করতে হবে? আপনি উপর হয়ে শুয়ে পড়ুন। ইউ গেট লস ডার্লিং। হেসে উপর হয়ে শুয়ে পড়লেন মেম সাহেব। সাহেব ক্যারি অন গোছের কিছু বলে পাশের ঘরে চলে গেলেন। আঙুলে তেল লাগিয়ে মেম সাহেবের মাখনে চাপ দিল সে। আঙুল ডুবে যাচ্ছে যেন। মেয়ে মানুষের শরীর এত রহস্যময় হয়? সঙ্গে সঙ্গে নিজেকে শাসন করলো অশ্বিনী। না, মিচাল নয়, তোমার কর্তব্য তুমি করো। চোখ বন্ধ করলো সে। সিলভার জুবিলির অভ্যেস। আঙুল ঠিক চলতে শুরু করলো। একটু পরে আর মেম সাহেবের নরম মাখন শরীর নয়, লাল বিকিনি রহস্য নয়, একটি মানুষের শরীরে পৃথিবীর শ্রেষ্ঠ আরাম দেওয়ার সাধনায় মগ্ন হয়ে গেল শুধু 10টা আঙুলের কারুকাজে। আর হাত যখন সরে এলো শরীর থেকে, তখন মেম সাহেব নিশ্চল, মৃদু নিঃশ্বাস পড়ছে। চকচকে শরীরটা পরম তৃপ্তিতে ঘুমিয়ে পড়েছে। তোয়ালেটা মেম সাহেবের শরীরে বিছিয়ে দিয়ে বাক্স নিয়ে উঠে দাঁড়ালো সে। আর তখনই সাহেবকে দেখতে পেল। সাহেব বললেন, গুড। তুমি শুধু ভালো ম্যাসাজই করো না, ব্যবহারও ভালো। তারপর পকেট থেকে ব্যাগ বের করে 2 20 টাকার নোট বের করে বললেন, কাল সকালে আসবে, আমরা দুপুরে বেরিয়ে যাব। প্রায় আভূমি নমস্কার করলো অশ্বিনী। এতটা সে আশা করেনি। আজ আর তার কোনো সমস্যা নেই। সাহেব বললেন, ওই তেলটা মনে হচ্ছে সত্যি ভালো। ম্যাসাজ করে কেউ ওকে আজ পর্যন্ত ঘুম পাড়াতে পারেনি। ওটা রেখে যাও তো, কাল তো আসছো, ম্যাসাজ করে যাওয়ার সময় নিয়ে যাও। নইলে এখন হয়তো আবার কাউকে ওই তেলই লাগাবে। খুশি মনে শিশিটা বাক্স থেকে বের করে টেবিলে রেখে দিল অশ্বিনী। ভুয়ে গেছে আর কাউকে ম্যাসাজ করতে। টাকা তো হলোই, কিন্তু চোখের গায়ে যে ছবিটা সেঁটে আছে সেটা মুছতে সে নারাজ। 8 টাকার দিচিতে প্রাণ ভরে গেল অশ্বিনীর। আজ সে কারোর সঙ্গে রাগারাগি করেনি। দোকানদারকে 20টা টাকা দিয়েছে, বউকেও। এখন মাঝরাত্রে ঘুমের ঘোরে বউয়ের শরীরে হাত পড়তেই মনে হলো নরম মাখনের যত্ন করে তৈরি শরীরটা তার পাশেই। এই অন্ধকারে সে আদর শুরু করলো এবং তখনই বউ চাপা গলায় বলে উঠল, হঠাৎ হঠাৎ এত যত্ন? কোন দিকে সূর্য উঠল আজ? অশ্বিনীর আঙুল থেমে গেল। পাশ ফিরে শুতে শুতে বলল, এখন তো রাত, সূর্য উঠবে কেন? ম্যাসাজ করা প্র্যাকটিস করছিলাম, ঘুমো। মেম সাহেবদের গলা সরো শরীরের মতো রহস্যময় হয় কি করে ভাবছিল সে চোখ বন্ধ করে। 10টা নাগাদ আজ আবার সেই ঘরে। শুধু তফাৎ হলো সাহেব নেই। সাহেব গেছেন গাড়ি নিয়ে মোড়ের গ্যারাজে। কি একটা গোলমাল হয়েছে ইঞ্জিনে। মেম সাহেব বললেন, কাল তুমি আমায় ঘুম পাড়িয়ে দিয়েছিলে, ওটা কি স্টাইল? ইন্ডিয়ান মেম সাহেব। আজ তবে আমেরিকান স্টাইল করো, ওতে কি হয়?
মাথা নিচু করে অশ্বিনী বলল, ওতে ম্যাডাম শরীরে জোয়ার আসে, রক্তে ঢেউ ওঠে। সত্যি? খুশিতে চিৎকার করে উঠল, ওহ, আই কান্ট ওয়েট, শুরু করো প্লিজ। শরীরে কালো বিকিনি, শাঁখের গায়ে কালসাপ পেঁচানো। দম বন্ধ হয়ে গেল অশ্বিনীর। কোনো রকমে বলল, আমার তেলটা কোথায়? উপর হয়ে শুয়ে হাত বাড়িয়ে টেবিলটা দেখিয়ে দিলেন মেম সাহেব। শরীরে বল নেই, যেন সাপের ফোনার নিচে ব্যাং হয়ে পড়েছে ওটা। তবু শিশিটা নিয়ে এলো সে। কাল যতটুকু তেল রেখেছিল ততটুকুই আছে। মেম সাহেব বললেন, তোমার নাম কি? অশ্বিনী। অশ্বিনী, তোমার কি ঘোড়ার মতো শক্তি? ঘোড়ার মতো শক্তি? খিলখিল করে হাসি উঠল। আচ্ছা অশ্বিনী, তুমি এত মেয়েকে মেসেজ করো, নিজেকে ঠিক রাখো কি করে? অশ্বিনী শিশির মুখ খুলল। রাখতে হয় মেম সাহেব, আমরা হলাম গিয়ে ডাক্তারের মতো। মেয়ে ছেলে বেটা ছেলে বলে কোনো ভেদাভেদ করতে নেই, নইলে ব্যবসা গোটাতে হবে। পেট বড় চালা মেম সাহেব। আমার ইচ্ছে করছে তোমাকে কলকাতায় নিয়ে যেতে। ওখানে গেলে তোমাকে আমি বড় বড় ক্লায়েন্ট দিতে পারবো। নাও নাও নাও, শুরু করো। হাতে তেল মাখিয়ে ছোট ছোট আঘাত দেওয়া শুরু করলো অশ্বিনী। তার চোখ বন্ধ। এখন সে ডাক্তার, আঘাত দিচ্ছে, কিন্তু মেম সাহেবের শরীরে ব্যথা লাগছে না। প্রতিটি শিরায় ছোট ছোট টোকা, গ্রন্থিতে গ্রন্থিতে সামান্য মোচড়। কিছুক্ষণ পরেই সাহেব এলেন, আর ততক্ষণে মেম সাহেবের সমস্ত শরীরে জোয়ার, রক্তের ঢেউ। 50 টাকা দিয়ে তাকে বিদায় করলেন সাহেব, কিন্তু শিশিটা রেখে দিলেন। এত ভালো তেল তিনি কলকাতায় নিয়ে যাবেন। মেম সাহেব তখন সত্যিকারের উত্তেজিতা। 2 হাতে সাহেবকে জড়িয়ে ধরতে গেলেন তিনি। সঙ্গে সঙ্গে 2 পা ছিটকে সরে গিয়ে সাহেব বললেন, নো ডার্লিং, আগে স্নান করে নাও, ইউ আর অয়েলি, তাছাড়া আমাদের দেরি হয়ে যাচ্ছে। রাত্রে ঘুম ভেঙে গেল অশ্বিনীর। তার হাত দুটো কুটকুট করছে এবং উঁচু উঁচু ব্রণর মতো কিছুতে ছেয়ে গেছে হাতের তালু দুটো। সকালে সেগুলো গায়ের চেহারা নিল। ডাক্তারবাবু অনেকক্ষণ পরীক্ষা করলেন, তারপর বললেন, বুঝতে পারছি না, ওষুধ দিচ্ছি, নিয়ে যা। কারণ বুঝতে পারছিল না অশ্বিনীও। এই দুটো হাতের ঘাড় না মারলে তো খদ্দেরও জুটবে না। মাথা খারাপ হয়ে গেল তার। ওষুধেও কমছে না গা, বরং রস গড়িয়ে যেন হাড় দেখা যাচ্ছে তার। ডাক্তার বললেন, এই রোগ তো জীবনে দেখিনি। খারাপ মেয়ের কাছে গিয়েছিলি? না তো। কলকাতায় যেতে হবে তোকে, বড় ডাক্তার দেখাতে হবে, নইলে খসে যাবে হাত। এখন আঙুল মরতে পারছে না অশ্বিনী, কিছু ধরা অসম্ভব। শেষ সম্বল বিক্রি করে বউ তাকে কলকাতার খরচ দিয়েছে। কাপড়ে মোড়া হাত দুটো নিয়ে মাঝে উঠেছিল সে কলকাতার জন্যে। এই কদিন সে কেবলই ভেবেছে, কি করে হলো এমন। এমন কিছু সে ধরেনি যাতে হাতে এমন ঘা হয়। শেষবার মেসেজ করেছে সে মেম সাহেবকে নিজে তৈরি তেল দিয়ে। ওই তেলেই তো চিরকাল মেসেজ করে এসেছে সে। এতদিন তো কিছু হয়নি। আর তখনই তার খেয়াল হলো শিশিটার কথা। সাহেব ওটা নিয়ে গেছেন কলকাতায়। কেন? কেন সাহেব ওটাকে একদিন নিজের কাছে রেখে দিয়েছিলেন? চটপট বাস থেকে নেমে এলো সে। চোরের মতো হোটেলের পেছন দরজা দিয়ে সেই কটেজের কাছে চলে এলো। এখনো এদিকে নতুন বোর্ডার আসেনি। বিয়ারানা তাই এ পাশে নেই। কটেজের দরজা বন্ধ। ঠিক পাশে ময়লা ফেলার ড্রামটা চোখে পড়ল। ঝুঁকে পড়ল তাতে অশ্বিনী। ছেঁড়া কাগজ, দামি তোয়ালে আর শিশিটা এখনো পড়ে আছে। সাহেব এটা কলকাতায় নিয়ে যায়নি তাহলে?
অনেক চেষ্টা করে শিশিটা ধরতে পারল সে। উপরে তেল ভাসছে, কিন্তু তলায় ওটা কি? তার তেল তো কখনো কাটে না। এবং তখনই আঁতকে উঠল অশ্বিনী। কলকাতার বাসে অশ্বিনী বসেছিল চোখ বন্ধ করে, তার কাপড়ে জড়ানো হাতে তখনও প্রচন্ড যন্ত্রণা। কাঁধের ব্যাগে একটা দামি তোয়ালে, আর সেই শিশি। হাত সারুক বা না সারুক, ওই শিশি সে উপর করে দেবে একটা মানুষের উপর। অমন মাখনের মতো স্বপ্নের শরীরে যে মানুষটা প্যাঁচ কষে রস গড়ানো ঘা করে দিয়েছে, সে তো ওই তেল সর্বাঙ্গে মাখিয়ে দিয়েছিল। একটা ফুলের বাগান নরকুণ্ডে পরিণত হয়ে গেছে এতক্ষণে। পাষণ্যটির সন্ধান তাকে করতেই হবে। কলকাতার হামও বড্ড বড়, তাই 1 মাস পরে একটা পুরো হাত, 3টে অন্য হাতের আঙুল খুইয়ে সুস্থ অশ্বিনী, প্যাকাঠির মতো দুর্বল শরীরে মনুমেন্টের নিচে সমুদ্র সৈকতের বাস চড়বে বলে এসে ব্যাগ থেকে শিশিটা বের করলো। তারপর ওই দুটো আঙুলে সেই বিষাক্ত তেলটাকে উপর করে দিল কলকাতার উপর। শেষ হলো আজকের গল্প, সমরেশ মজুমদারের লেখা গল্প ফুলের মধ্যে সাপ। কেমন লাগলো আজকের গল্পটি? কেমন লাগলো আমার পাঠ এবং পরিবেশনা? আপনাদের কাছে অনুরোধ, আপনারা লিখে জানান কমেন্ট বক্সে। প্রত্যেকটি গল্প পড়বার পরে আপনাদের মতামতের অপেক্ষায় থাকি। আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান। আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। এই চ্যানেলে যারা আমার পুরো গল্প পাঠ শুনছেন, তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ। যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থেকে নিয়মিত শুনতে থাকার। যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে, একটি লাইক অবশ্যই করবেন, এবং যদি সম্ভব হয় গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকুন, সাথে থাকুন। ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে।